মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও কিন্তু বেশ আছি। আশা করছি আপনারা সবাই ব্লগটাকে পছন্দ করবেন। পছন্দ করলে প্লিজ চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আজকে হচ্ছে শুক্রবার, ঘড়িতে বাজে এখন সকাল 8:40। আর আমি ভয়েস দিচ্ছি যখন, পাশ থেকে আপনারা প্রিয়াংশের গলা পাবেন, কারণ ও আমার পাশে বসে একটু খেলা করছিল। তো যাই হোক, চলুন ব্লগটাকে এগিয়ে নেওয়া যাক। তো 8:30 প্রায় অনেকটাই বেজে গেছে, মানে অনেকটাই বেলা। অলরেডি আমার সকালের একটু ভাত আর একটা তরকারি হয়ে গেছে। তারপরে এইখানে অনেক কিছু শাক পাতা নিয়ে বসেছি। আসলে সপ্তাহে একদিন অনেক কিছু বাজার করে নিয়ে আসে, সেগুলোকে গুছিয়ে সুন্দর করে ফ্রিজ আপ করে রাখতে হয়, নইলে ফ্রিজটা একদম পুরো শাক পাতায় ভরে আবর্জনা দেখতে লাগে, সেটা দেখতে মোটেই ভালো লাগে না। তাই একটু সময় নিয়ে এগুলোকে একটু গুছিয়ে পরিষ্কার করে রাখলে কিন্তু ফ্রিজটাও যেমন দেখতে ভালো লাগবে, তেমন কিন্তু রান্নার সময় অনেকখানি সুবিধা হবে। এখানে নিয়ে বসেছিলাম 2 আঁটি পালং শাক আর পুঁই শাক, সেগুলোকে কুচিয়ে নেব। পুঁই শাকটা আজকে করবো না, কুচিয়ে রেখে দিলাম। আর পালং শাকের একটা আঁটি আজকে করবো, আরেকটা আঁটি রেখে দিয়েছি। তো প্রিয়াংশের তো ঘুম থেকে ওঠার প্রায় সময় হয়েই এসছে। ও ঘুম থেকে উঠেই যাতে ওর পটিটা ক্লিয়ার হয়, কারণ ওর তো মাঝখানে বেশ কিছুদিন কনস্টিপেশনের একটু সমস্যা ছিল। তাই আমি ঘুম থেকে উঠে ওকে রোজ একটা করে কলা দেওয়ার চেষ্টা করি, যাতে পটিটা ক্লিয়ার হয়। কলাটাতে আসলে যে কোনো মানুষের পক্ষে বেশ ভালো। যাদের কনস্টিপেশনের সমস্যা রয়েছে তারা অবশ্যই কিন্তু এটা রোজ আপনাদের ডায়েটে অ্যাড করতে পারেন। আর এর মধ্যে আমি দেখতে একটু আলু পেঁয়াজ করে ভেজে নিয়েছি। আর আরেকটা কথা, সেটা হচ্ছে আমি যখনই সে আমরা নিজেরা খাই বা ওকে খাওয়াই, ফল বের করে কিন্তু আমি আগে একটু কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখি। প্রথমত ওটা ফ্রিজ থেকে বের করলাম, তাতে ফলের টেম্পারেচারটা নর্মাল হবে, মানে ফলটা যে ঠান্ডা হয়ে থাকে সেটা একটু নর্মাল হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আজকাল তো চাষবাসের ক্ষেত্রে অনেক কিছু রাসায়নিক পেস্টিসাইডস এইসব মেশানো হয়, যেগুলো আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক। তাই কিন্তু আমি ফলটা একটু জলে ভিজিয়ে রাখার চেষ্টা করি। তো যাই হোক, যেমন বলা তেমন কাজ। এই যে 1 আঁটি পালং শাক, এখন এটাকে একটু ঝেড়ে গুছিয়ে পরিষ্কার করে এই একটা আঁটি আজকে রান্না করব। তো পালং শাকটা জানেন তো ভীষণ কেমন যেন অতিরিক্ত জলা জায়গায় হয়েছিল, তাই এটা রান্না করতে গিয়ে এত জল গলেছে যে কি বলবো। আর এই পালং শাকটাও কিন্তু আমি সবজিগুলো আগে যতক্ষণ ভাজবো আর তার আগে কেটে নেওয়ার সময় শাক মানে পাতাগুলো কেটে এই বাটিটাতে একটু কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। ওই যে বললাম, অনেক রকম সার বা পেস্টিসাইডস ইউজ করা হয়, যেটা আমাদের শরীরের পক্ষে একদমই ভালো না। তো সেই জন্য আমি দেখাবো যে কী হারে একটা নোংরা জল, মানে শাকের থেকে, যেহেতু এগুলো জলা জায়গায় হয়, সেই অপরিশুদ্ধিগুলো আর একটা আলাদা কালার পাতাগুলোর থেকে বেরোবে। তো দেখতে থাকুন। আর এরই মধ্যে কিন্তু আমার শাকটাও দেখতে ঝেড়ে বেছে কাটা হয়ে যাচ্ছে। শাকগুলো একটু ঝেড়ে নিই, কারণ এগুলো ওই যে বললাম যে জলা জায়গায় হয়, তো শাকের পাতার মধ্যে না জানি কী না কী থাকবে। ওই জন্য বিশেষ করে এইসব ক্ষেত্রে বর্ষাকালে আরও বেশি করে ধ্যান রাখা প্রয়োজন। আর এই যে দেখতে আমার আলু পেঁয়াজগুলি হয়ে গেছে, আর এই যে পাতাটাকে ভিজিয়ে রেখেছি। আর এই যে পালং শাকটা বসানোর আগে, শীতকালে তো বড়ি মাস্ট, যে কোনো রান্না, মাছের ঝোল বলুন, সিম আলু বড়ি দিয়ে ঝোল, বিশেষ করে শোল মাছের বা এইসব চচ্চড়িতে তো বড়ি অনবদ্য লাগেই। আর আমাদের এই বাড়িতে, মানে আমার শ্বশুরবাড়িতে আবার বড়ি দেওয়ার নিয়ম আছে। আর এই যে বলছিলাম, আলাদা একটা জল বা অপরিশুদ্ধি বা একটা কালার, সবুজ কালার জল, মানে পাতাতেও কালার মেশানো ছিল, সেই জলটা দেখলেন আলাদা ছেঁকে বের করলাম। আর ঘুম থেকে উঠে এখন মোটামুটি প্রিয়াংশকে আমি একটুখানি উষ্ণ গরম জল দিয়েছি। শীতকালে এটা তো ভালোই, ঘুম থেকে উঠে গট করে ঠান্ডা জল খেতেও ইচ্ছা করে না। আর এর মধ্যে একটু আদা ফুটিয়ে দিই, গ্যাসও ফর্ম করতে পারে না, আর গলার জন্যও ভালো, যেটা ওদের স্পিচ থেরাপিস্ট স্যার বলে থাকেন। আর ওইদিকে প্রিয়াংশের বাবা, মানে আমরা একটু কথা বলছিলাম, এই যে ঠাকুরঘরটা যেহেতু নিচে শিফট হচ্ছে, সেই বিষয়ে কীভাবে কীরকম কী করা হবে সেই বিষয়ে আর কি কথা বলছিলাম। আর এদিকে প্রিয়াংশ কিন্তু যেহেতু গরম জল ওর খাওয়ার ইচ্ছা নেই, তো অকারণে মানে বদমাইশি করেই যাচ্ছে, জলটা ও নিজে হাতে ধরে খাবে না। তো আমি একটুখানি জোর করে খাইয়ে দিলাম, কারণ গরম জলটা মোটামুটি সবার পক্ষেই ঘুম থেকে উঠে খাওয়াটা ভালো। আর ছাদে কিছু জামা কাপড় মেলে দিয়েছি। আর রোদটা কিন্তু বেশ ভালোই উঠে যায়, সেই সঙ্গে একটু তোষকটাও রোদে দিয়ে দিয়েছি। আর
যেহেতু বেডশিট চেঞ্জ করবো তার আগে আমি এটা করে থাকি। আর প্রিয়াংশ কিন্তু যথারীতি ঘুম থেকে উঠে ওর এই প্রিয় জায়গা দোলনায় এক পাক বৌ বৌ করে ঘুরে নিল। আর তারপরে যে ঠাকুর ঘরে এখন যেই ঘরে শিফট হবে সেই ঘরে যা যা জিনিস ছিল সেগুলো যে সিঁড়ির মাঝখানে রাখা হয়েছে দেখিয়েছিলাম, ওগুলো নিয়ে এখন নাড়াচাড়া করছিল। তো সেগুলোর মধ্যে ধুলো রয়েছে, তো আমি বললাম অকারণে ধুলোগুলো ধরো না, কারণ ওই হাতেই তুমি পরে হাত না ধুয়ে পট করে কিছু খেয়ে নেবে। যাই হোক, আর শীতকালে কিন্তু ঠাকুমার ঘরের এই ব্যালকনিটা ওর বিশেষ পছন্দের, এখান থেকে কিন্তু নড়তে চড়তে চায় না, এখানে বসে রোদ পোহায়। তবে একটা জিনিস করে, শীতের জামা কাপড় পরে শীতকালে এখানে বসে রোদ পোহায়, আবার এই রোদের মধ্যে বসে সেই মেঝের মধ্যেই শুয়ে পড়ে। লাইন হবে, এখান থেকে বোর্ডটাকে টেনে এদিকে বসিয়ে চালাতে হবে। এই প্লাগটা চেঞ্জ করতে হবে, এটা গেছে, ইউজ হয় না না অনেক দিন, প্রায় 10 বছর যাবত। ওটা কোনো চিন্টু যাওয়ার পর থেকে ইউজ হয় না। না, এটা ঢুকালাম, প্লাগটা টট করে একটা কি ভেঙে গেল, তার মানে পিন টিন ভিতরে ঢুকে আছে কিনা কে জানে, ঢিলা হয়ে গেছে, এটাকে পাল্টাতে হবে। এখানে দেয়াল শোকেসটার মধ্যে ঠাকুরের জিনিসগুলো রাখানো হবে। আর এখানে ফ্রিজের পয়েন্টটা করা হয়েছে কিন্তু ঠিক যাচ্ছে না, একটা এক্সটেনশন বোর্ড দরকার ছিল। আর এর মধ্যে এইভাবে করে সিংহাসনগুলো রাখা হবে। আর ওই নিচের প্লাগ পয়েন্টটা ঠাকুরের ওই যেগুলো টুনি লাইটের কানেকশনগুলো সেগুলো হবে। হাজারবার বললাম তুই বোর্ডটাকে এরকম করছিস, বোর্ডটাকে তুই এইখানে নিয়ে আয়, এইখানটায় নিয়ে আয়, এখানে না, এখানে থাক, মেটালটাও এখানে বসাবে, মেটালের তারটা এখানে চলে যাবে, ফ্রিজের তারটা এখানে আসে। এবার কাঠ দিয়ে উঁচু করতে হবে, কাঠ দিয়ে উঁচু করে ওই ইয়েকে দিতে বলতে হবে, ফ্রিজের মাপে পায়া করে দিন। ওই যে আলমারির নিচে যেরকম দুই সাইডে পায়া দিয়েছি ওরকম পায়া করে দিতে হবে। পায়া করলে যদি একটু উঁচু হয় তাহলে, পায়া করে উঁচু করলে এই ফ্রিজটা এই যে এইখানে যে বসে আছে ফ্রিজটা, এবার পায়া করে উঁচু করলেও খুব জোরে এতটা হবে, এই ফ্রিজের তারটা এইখানে আসবে না, এই ফ্রিজের তারটা এইখানে যাবে না, ফ্রিজটা এখানে সরিয়ে আনতে হবে। এখানে সরিয়ে আনলে এই জায়গাটা মরে যাচ্ছে, শোকেসটা যে এখান থেকে শোকেসটা এতটা আসবে, ওখানে র্যাকটা থাকবে। আরে র্যাক জানলা, র্যাকটা আর দরকার নেই, র্যাকটা বরং এই র্যাকের যা জিনিস টুকিটাকি জিনিস, পুষ্পপত্র, ঘন্টা, চন্দন কাঠ, এগুলো সব ওই দেয়াল শোকেসের ওইখানটায় ভেতরটায় থাকবে। র্যাকটার আর দরকার নেই, শোকেসটা এখানে ইজিলি হবে। এই জায়গাটা কতটা গ্যাপ থাকবে ফ্রিজের একদম ওই নিচের পায়ার, ফ্রিজটা একদম দরজার সামনেও রেখো না, দরজা খোলা পড়াও তো ব্যাপার আছে। কুলিং সেট করতে হয়, এখন শীতকালে কুলিং কম দেওয়াই ভালো, নইলে সব জমে যায়। খোলা যায় বাস্কেট, বাস্কেট খুলে ধোয়া যায়। যখন এই লাইনটা হয়ে যাবে, এই এক্সটেনশন বোর্ডটা এখানে দিয়ে দেবো, এটা এরকম ঝুলেই থাকবে, এই তারটাকে এখানে টেনে দেবো, আর এখানটা গ্রাউন্ড টেপ দিয়ে তারটাকে বের করবো। এরপর ফ্রিজের রেখে কাজ মেটানোর পরে একটু আলুর চপ স্টাফিংটা দুপুরে করে রেখে গেছিলাম, এসে শুধু ভেজে নিলাম। তো ব্লগটা এই পর্যন্ত থাক, ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে।